সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে, আপনাদের পছন্দের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায়। আমি অহনা তাসনিম খান আছি এবং আজকের জুলাই মাসে আমরা গত বছরের জুলাই মাসের এই সময়টাকেই মনে করতে চাই। সেই সময়টা একটা দৃষ্টান্তমূলক সময় ছিল, সেই সময়টা আমাদের জন্য ছিল সাহসের, বিপ্লবের, এবং সেই সময় প্রচুর সাহসিকতা দেখানোর সাথে সাথে প্রচুর রক্তক্ষয় হয়েছে আমাদের। সেই আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরবর্তী একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সেই স্বপ্নের কতদূর আজ এক বছর পেরিয়ে সেই আলাপগুলোই করতে চাই। আমাদের সাথে দুজন বিশেষ অতিথি আছেন যারা সেই জুলাই গণ আন্দোলনে পথে ছিলেন এবং রাজপথ থেকে তারা দেখেছেন সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন। সেটাকে অনেকে যুদ্ধও বলেন, কারণ চারিদিকে গোলাগুলি, রক্তাক্ত একটা সময় গেছে, অদ্ভুত একটা সময়। সেই সময়টা যারা আসলে পথে ছিলেন না, তারা ছাড়া কেউই বলতে পারবেন না যে আসলে কেমন সময় ছিল। তাই তাদের সাথে কথা বলতে চাই। শুরুতে আমাদের সাথে আছেন রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। অনেক অনেক স্বাগত জানাই। তার পাশে আছেন নাজমুল হাসান, সাধারণ সম্পাদক হিসেবে আছেন ছাত্র অধিকার পরিষদে এবং সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। স্বাগত জানাই। ধন্যবাদ। আজকের দিনে ফিরে দেখতে চাই জুলাই গণ অভ্যুত্থানের সেই রক্তাক্ত দিনগুলি। যদি রাজু আপনার কাছে আসি, তাহলে গণ অভ্যুত্থানটা আমরা সবাই জানি যে একটা সরকারি চাকরি নিয়ে আসলে এই চিন্তাটা ছিল এবং সেখান থেকে কোটা সংস্কার চাওয়া হচ্ছিল। সেই সংস্কারের আন্দোলন কখন গণ অভ্যুত্থানে রূপ নিল? আপনারা রাজপথে থাকা অবস্থায় কখন সেটা খেয়াল করলেন, কি ভাবলেন সেই সময়টা? কোটার যে যৌক্তিক সংস্কারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল, যে কোটা প্রথা যেটা আছে আমাদের, সেটাকে যৌক্তিক সংস্কারের জন্য। কিন্তু আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে এই কোটা আন্দোলনের সাথে যারা ছিল তাদেরকে দমন পীড়নের যে বিষয়টা, তারপরে সরকারের নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে যে অযৌক্তিক কথাবার্তা, কোটাতে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে রাজাকার বলে ট্যাগ দেওয়ার যে বিষয়টা, ওই দিন পর থেকে আসলে এটা গণ আন্দোলনে একটা রূপ নেয়ার যে পর্যায়ে চলে গেছে। মোটামুটি বলা যায় যে ভুল শব্দের ব্যবহারের কারণে ছোট একটা ঘটনা থেকে অনেক বড় একটা শব্দের ব্যবহারটাই নাই, দীর্ঘদিন যাবতীয় সারা বাংলাদেশের মানুষ একটা অবরুদ্ধ অবস্থায় ছিল। মানুষকে এই 17 বছর মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। 3টা ডামি নির্বাচন হয়েছে, নির্বাচনে মানুষ তার ভোট থেকে বঞ্চিত ছিল, তাদেরকে বঞ্চিত রাখা হয়েছিল। ভোট ডাকাত থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে মানুষের যে চলাফেরার স্বাধীনতা, সেটাও এই সরকারের লোকজন যারা ছিল বা যারা নেতৃস্থানীয় ছিল তারা সবাই কিন্তু অবরুদ্ধ অবস্থায় রেখেছিল বাংলাদেশের মানুষকে, এবং সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদেরকেও প্রত্যেকটি ক্যাম্পাসে একটি একক সংগঠন দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। মানুষের কথা বলার যৌক্তিক অধিকার ছিল না। সেই জায়গা থেকে কোটা কিন্তু আগেও একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটাকেও দমানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে এবার যখন কোটা আন্দোলন শুরু হলো, সেখান থেকে দেখলাম যে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, অযাচিতভাবে আমাদের ছাত্রদের উপর দমন পীড়ন শুরু হয়েছে। এবং তখন থেকেই আমরা মনে করি যে সরকার যখনই আমাদের উপর অন্যায় আঘাত এনেছে, তখনই সবাই কিন্তু তাদের সবার নিজ নিজ জায়গা থেকে এই সরকারের এই অযৌক্তিক দমন পীড়নের বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতা নেমে এসেছে এবং তারা এই সরকারকে প্রতিহত করার জন্য রাজপথে তাদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করেনি। আমাদের অসংখ্য সহযোদ্ধা, অসংখ্য ভাইয়েরা এবং অসংখ্য, আমরা কি বলবো, সর্বপেশার সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে কিন্তু সম্পৃক্ত ছিল। আইনজীবী থেকে শুরু করে শিক্ষক, রিক্সাজীবী, শ্রমজীবী এবং সকল আমার বাংলাদেশের যারা আছেন তাদের সন্তানেরা যেহেতু রাজপথে ছিল এবং তাদের বাবা মায়েরাও কিন্তু রাজপথে ছিল। আমরা এমনও দেখেছি যে আমরা আন্দোলন সংগ্রাম করতে একটা জায়গায় পুলিশে আমাদের ধাওয়া দিয়েছে, আমরা একটা গলির ভিতরে আটকা পড়ে গেছি। আমরা পুলিশের কাছে যেতে পারছি না, পুলিশও আমাদের কাছে আসতে পারছে না। তখন দেখেছি যে বিল্ডিং থেকে আমাদেরকে খাবার পানি দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, তাদেরও কিন্তু অবদান আছে। সকল শ্রেণীর পেশার মানুষের কিন্তু এই আন্দোলনে তাদের মৌন সমর্থন ছিল এবং যার যার জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু আমাদেরকে সাহায্য করেছে। শুধুমাত্র একটা দল এবং একটা দলের ছাত্র সংগঠন বাদে সবাই কিন্তু আমাদের এই যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়েছে। তাদের ব্যক্তিগত জায়গা থেকে প্রত্যেকেই তাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে হেল্প করেছে। এটা সামগ্রিক যে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বৈরাচারের যে পতন অনিবার্য ছিল, সেই অনিবার্য পতনে সকলে আমাদেরকে সাহায্য করেছে এবং রাজপথে থেকেও এবং রাজপথে যারা আসেনি তারাও কিন্তু আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামকারী যারা ছিল, ছাত্র জনতা, সবাইকে কিন্তু তারা হেল্প করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে কিন্তু আমরা আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা এই মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা গণতান্ত্রিক চর্চা করতে পারছি। গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় কিন্তু আমরা এক ধাপ এগিয়ে গেছি।
নাজমুল, আপনার কাছে যে প্রশ্নটা আসতে চাই সেটা হলো অনেকের মনের ভেতরে এই কথাটা আসে বা কথা বলতে গেলে এই ভাবনাটা আসে, সেটা হলো সেই সময় যদি তৎকালীন সরকার বা শেখ হাসিনা যদি মেনে নিতেন কোটা সংস্কারের ওই আন্দোলন, ছাত্ররা যাই চাইছিল তাই যদি মেনে নিতেন, তাহলে কি আপনার মনে হয় যে ওই সরকার টিকে যেত, আরও কয়েক বছর ওনারা থাকতে পারতেন? আসলে দেখুন, আমরা কিন্তু 2018 সালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগঠন পরিষদের আন্দোলনের প্রেক্ষিতেই সংসদে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না। তো হঠাৎ করে আবার 2024 সালে 5ই জুন আবার সেই কোটা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এমন একটা কোটা অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে যেখানে প্রায় 56% কোটা দেশের ছাত্র এবং তরুণদের জন্য একটা অভিশাপ স্বরূপ। আমরা দেখতে পেয়েছি তখন রেলওয়েতে মাস্টার্স পাস শিক্ষার্থীরা তখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, প্রায় 28 লাখ শিক্ষার্থী তরুণ বেকার, এমন একটা অবস্থা। আমরা কিন্তু জানি শেখ হাসিনা যে কথা বলে সেটা তাই সে রাখে না। কারণ আন্দোলনের প্রেক্ষিতে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি লীগের আবির্ভাব হয়েছিল। এত আন্দোলনের পরেও শেখ হাসিনা আবার সেই কথা ফিরে নিয়ে আসা হয়েছে। আমরা যখন 5ই জুন থেকে লাগাতার কর্মসূচি, 1 থেকে 4 জুলাই বিক্ষোভ মিছিল, বা আজকে যখন আমরা দাঁড়িয়ে কথা বলছি আপনার সাথে, সেই 7ই জুলাই বাংলা ব্লকেট, বাংলাদেশের ইতিহাসে আন্দোলনের প্রেক্ষিতে এই নতুন একটা শব্দ চয়ন ব্লকেট। আমরা সবসময় অবরোধ, হরতাল, ধর্মঘট শুনেছি। আমরা শুরু থেকে চেষ্টা করেছিলাম শিক্ষার্থী তথা দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য এমন এমন শব্দ চয়ন করা যেখানে মানুষজন মনে করে কিছু এখানে আছে। কমপ্লিট শাটডাউন দেওয়া, বাংলা ব্লকেট দেওয়া, তারপর মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেওয়া, এবং প্রত্যেকটা কর্মসূচি আমরা সবার অ্যাটেনশন নিতে পেরেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসছে। আপনি যেমনটা বলেছিলেন, আমরা আসলে প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল কোটা সংস্কার, যুক্তিক পর্যায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অর্থাৎ চাকরিতে বিদ্যমান সকল শ্রেণীতে কোটার যুক্তিক সংস্কার হবে। কিন্তু কোটা সংস্কার করতে গিয়ে যখন শেখ হাসিনা বললেন যে যারা আন্দোলন করছে এরা সবাই রাজাকারের নাতিপুতি, ছাত্র ওবায়দুল কাদের বলছেন তাদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রী এ আরাফাত বলতেছেন যারা আন্দোলন করতেছে তারা ড্রাগ এডিক্টেড। 16 জুলাই যখন শহীদ আবু সাইদকে একটা গুলি, একটা জীবন, এর দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেই গুলিকেই বেছে নিয়েছে, এমন একটা অবস্থায় শহীদ আবু সাইদকে তাকে ড্রাগ এডিক্টেড বলে সম্বোধন করা, তখন আমাদের মনে হয়েছে এই দেশের যে নির্বাহী প্রধান শেখ হাসিনা তার নৈতিকতা নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার। কারণ তখন তৎকালীন প্রায় 200-র অধিক শিক্ষার্থী অলরেডি মারা গেছে, কিন্তু তার কাছে আমরা কোনো সহানুভূতি দেখি নাই, সমবেদনা দেখি নাই, জড়বস্তু নিয়ে তার কান্নাকাটি দেখছি, মায়া কান্না দেখেছি। তিনি সব জায়গায় সবসময় বলতেন যে স্বজন হারার বেদনা আমার চেয়ে কেউ বেশি বুঝে না। অথচ গত 1.5 যুগ ধরে বিচার বহির্ভূত হত্যা, গুম, ক্রসফায়ার এবং এই জুলাই অভ্যুত্থানে 2000-এর অধিক শহীদকে হত্যা করেছে। তো এইরকম একটা মনস্টার দৈত্য দ্বারা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারে না। আমাদের নিরস্ত্র আন্দোলন, আপনি মনে আছে নিশ্চয়ই, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। একটা ছবি ভাই এইভাবে দেখছে, একটা মাথা থেকে সেভ করার জন্য নারীদেরকে যৌন হয়রানি করা হয়েছে। আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থীকে সেদিন রক্তাক্ত করা হয়েছিল। আমাদের হাতে তো একটা লাঠি ছিল না, স্টাম্প ছিল না, তাদের হাতে পিস্তল ছিল, রড ছিল, রামদানি এসে আমাদের উপর হামলা করেছে। আমরা প্রথম থেকে চেয়েছিলাম ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকুক। এতগুলো হত্যার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কোনো বিষয় তারা কনসার্ন করে নাই। একটা সময় আমরা যখন বুঝতে পেরেছি শেখ হাসিনা আসলে এই আন্দোলন তো সে মেনে নিবে না, উল্টা আন্দোলন যারা করেছে তাদের দমন পীড়ন করা। আমি যেহেতু তখন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম এবং বিশেষ করে সায়েন্স ল্যাব নীলক্ষেত মোহাম্মদপুরে এর নেতৃত্ব দিয়েছি। সায়েন্স ল্যাব হচ্ছে আমার একটা জায়গায়, এক পাশে ঢাকাগুলো ছাত্রলীগের সন্ত্রাসীরা, আর এক পাশে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়, এদের যৌথ আক্রমণের প্রতিরোধ করে আমরা সেখানে ছিলাম। যার কারণে আমার বাসা, গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। আমার বাবা মাকে গিয়ে থ্রেট দিত, আপনার ছেলে যদি এই আন্দোলন করে তো লাশও কিন্তু পাবেন না জানাজা দেওয়ার জন্য। আমার গ্রামের ঢাকাতে যে রায়েরবাগ থাকতাম সেখানেও পুলিশ ডিবি গিয়েছে। আন্দোলনকারী অন্য যে সকল শিক্ষার্থী আছে সবার কাছে কিন্তু একই অবস্থা হয়েছে। একটা সময় আমরা নাহিদ ইসলামকে দেখতে পেয়েছি কি তার পিঠে বাংলাদেশের মানচিত্র আমরা তখন দেখতে পেয়েছি বর্তমান প্রেক্ষাপটে। আসিফ মাহমুদকে তুলে নেওয়া হয়েছে এবং অসংখ্য শিক্ষার্থীকে, এবং যারা বিশেষ করে হলে থাকার সুযোগ ছিল না, যারা বিভিন্ন মেসে থাকতেন, প্রত্যেকটা মেসে গিয়ে চিরুনি অভিযান দিয়ে সবাইকে গ্রেপ্তার করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই কর্মসূচিগুলিতে যখন আমরা বাংলা ব্লকেট দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি, তখন কারা আসছিল? রিক্সা চালক আসছে। রিক্সা চালক কি বুঝে 56% কোটা কি, কোটা দিয়ে তার লাভটা কি? তার এই যে আবার আমাদের প্রেক্ষাপটে দেখেন, আমাদের অভিভাবকরা কখনই বলে না যে বাবা তুমি আন্দোলনে যাও, সবসময় বলো যে বাবা যেদিকে মিছিল হতো ওদিকে যাও না। এই আন্দোলনে কিন্তু আমাদের বাবা মারা রান্না করে খাবার নিয়ে আসছেন, সিএনজি চালক 5 টাকা করে বিস্কিট এনে দিতেন, রিক্সা চালক এসে পানি দিয়ে গেছেন। এগুলোর প্রমাণ হয় যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি রয়েছে, সেক্ষেত্রে এখন কোটা সংস্কারই না, পুরো রাষ্ট্র সংস্কার করা দরকার। তারই প্রেক্ষিতে আমরা 21শে জুলাই যখন শেখ হাসিনা কোটা আমাদের দাবি মেনে নিয়েছে, কিন্তু তখন প্রায় 250-এর অধিক শহীদ হয়ে গেছে, তখন আর আমরা তার সেই আন্দোলন মেনে নেওয়ার এটা আমরা ছুড়ে ফেলেছি। আমরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য পরবর্তীতে আমাদের আন্দোলনের দিকে দাবিতে করেছি।
একেবারেই তাই। নাজমুল যেমন করেই বললেন, সেরকম একটা ঘটনা আসলে ঘটছিল, এরকম অসংখ্য ঘটনা ঘটছিল, কিন্তু নাজমুলের বাড়িতে যেমন আটক হয়েছে সেভাবেই কিন্তু মূল সমন্বয়করা ডিবি অফিস একটা সময় আটক ছিল এবং বিভিন্ন গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খালি করে দেওয়া হয়েছে, যেটা সে বলল। ঠিক সেই মুহূর্তে বেসরকারি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, সর্বোপরি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো জীবনযাপন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সবাই এক তারে যে বাধা পড়ে গেল, সবাই যে বুঝতে পারলো পেছনে ফেরার সুযোগ নেই। এই সময়টায় আপনার কি চলছিল এবং সেই সময় আপনি কি ভাবছিলেন? রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে ওয়াসিম এবং ঢাকাতে মুগ্ধ, এই তিনজন আইকনিক শহীদ আমরা তাদেরকে বলি, যারা টোটাল এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে এরা শহীদদের প্রতিনিধিত্ব করে। রংপুর থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, মুগ্ধর যে আত্মদান, যাদের যে জীবন উৎসর্গ, আমরা আরও এর আগে অনেক আন্দোলন করেছি, অনেক জীবন উৎসর্গ হয়েছে, কিন্তু এই তিনজন যখন মৃত্যুবরণ করেছে তখন আন্দোলন কিন্তু অন্যরকম গতি লাভ করেছে। গতিটা কেমন, যেমন আমার পাশ থেকে যখন একজন সহযোদ্ধা রক্তাক্ত হয়ে যাচ্ছে, তার ওই রক্ত কিন্তু আমাকে ব্যথিত করছে না, আমাকে আরও এই আন্দোলনে রক্ত দেওয়ার জন্য আমাকে উজ্জীবিত করছে। আবু সাইদের প্রসারিত যখন বুক যখন প্রসারিত করছে গুলি করো, তখন ওই আরও কিন্তু আমাদের বাংলাদেশের হাজার হাজার তরুণ শ্রমিক জনতা কিন্তু বুক পিটিয়ে গুলি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মুগ্ধ যখন বলছে পানি লাগবে পানি, তখন হাজার হাজার মানুষ কিন্তু পানি দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে আন্দোলন সংগ্রামকারীদের জন্য। আবার ঠিক এই মুহূর্তে যখন আমাদের যারা আন্দোলনে যারা ছাত্ররা প্রতিনিধিত্ব করছিল তাদেরকে তখন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, অযৌক্তিকভাবে আমরা বুঝতে পারছি যে অযৌক্তিকভাবে তাদের দ্বারা লিখিতভাবে কোনো কিছু নেওয়া হচ্ছে এবং সেটাকে ফোর্স করে মিডিয়ার সামনে বলা হচ্ছে। বাংলাদেশের সকল মানুষ, আমি মনে করি ডিবি প্রধান এবং শেখ হাসিনা ছাড়া সকলেই কিন্তু বুঝতে পারছিল যে এটা জোর করে করা হচ্ছে। যৌক্তিক যে আন্দোলনটা তাদের বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছিল এবং এই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, আমরা একটু অপশক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, এই লড়াইয়ে যদি আমরা পরাজয় বরণ করি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। এই লড়াইকে আমাদের সফলতা অর্জন করলে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো। সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে গেছি। আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে ছিল, সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিল, সকল বাংলাদেশের মানুষকে কিন্তু আমরা এক সুতায় বাঁধতে পেরেছিলাম যে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের জন্য আপনাদের সবাইকে একই সারিতে আসতে হবে এবং এক সুতায় আমরা তাদেরকে বাঁধতে পেরেছিলাম। দীর্ঘদিন পরে 17 বছর মানুষের ভিতরে কিন্তু জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ ছিল যে কীভাবে আমরা সবাই এককভাবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়ে যাব। সেই লড়ার সময় কিন্তু এই জুলাই আগস্ট এসেছিল এবং আমাদের অসংখ্য ভাইদের আত্মদানের মাধ্যমে, তাদের জীবন উৎসর্গের মাধ্যমে আমরা কিন্তু সবসময় রাজপথে ছিলাম এবং রাজপথে থেকেই এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এবং আমাদের সাথে সমগ্র বাংলাদেশের মানুষের ভালোবাসা ছিল, শ্রম ছিল, ঘাম ছিল। আমরা মনে করি তারা বিভিন্নভাবে আমাদেরকে মানে লজিস্টিক সাপোর্টও দিয়েছে যে যাতে আন্দোলনটাকে সফল হয়, যাতে চালিয়ে নেওয়ার জন্য আর কি। নাজমুল, এদিকে একের পর এক লাশ পড়ে যাচ্ছিল, আপনার বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, আপনি ব্যক্তিগত পর্যায়ে হুমকি পাচ্ছেন এবং যে কোনো সময় আপনারও প্রাণ চলে যেতে পারে। তো সেই সময় কোনো এক সময় মনে হয়নি যে আন্দোলনটা থামিয়ে দিতে হবে বা আমি বাড়ি চলে যাই, বা কোনো সময় ভয় করেনি এটা? আমি 15 জুলাই যখন ঢাকাতে মানে প্রথম হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে, সেই হামলায় আমি আহত হই, আমার মাথায় রক্ত জমাট বাঁধে এবং তৎকালীন আমার একটা ছবি ভাইরাল হয়, আমি মারা গেছি এবং অনেকগুলো নিউজ পত্রিকা আসছে যে আমার সেন্সলেস অবস্থায় আছে প্রায় 22 ঘন্টা যাবত। তো আমি 2 দিন 15 জুলাই 16 জুলাই আমি ওই রকম জানতাম না। 17 জুলাই শহীদ আবু সাইদ মারা গেছে আমি 17 জুলাই শুনতে পেরেছি, এর আগের দিন শুনি নাই। তো শোনার পরে আমার ওই হসপিটালে থাকা অবস্থায় মনে হয়েছে যে আমি যদি সেই সৌভাগ্যটা পেতাম যে শিক্ষার্থীদেরকে তার শহীদ হওয়াটা, আমার কাছে মনে হচ্ছে আমারও জন্য শহীদ হওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমার মনে হয় যে আমি হসপিটাল থেকে এখন আমি রাস্তায় যেতে হবে, এখন আমার আরও বেশি আন্দোলন সংগঠিত করতে হবে। আপনি যদি তৎকালীন ভিডিও দেখেন, আমি আমার হসপিটাল থেকে বার্তা দিয়েছি যে কোনোভাবেই, তখন একদিকে শেখ হাসিনা সংলাপের জন্য আহ্বান জানাচ্ছিল যে শিক্ষার্থীরা যেন সংলাপে আসে, তাদের কথাগুলো শুনবো। আমরা বলেছিলাম যে আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে শেখ হাসিনার সাথে কোনো সংলাপ হতে পারে না, আমাদের যৌক্তিক আন্দোলন করতে এসেছে, এখন শুধু এক দফা দাবির দিকে আমাদের যেতে হবে। আসলে যখন আপনি শুনবেন আপনার সহপাঠী, আপনার বন্ধু, আপনার সহযোদ্ধা, যাদের সাথে একসাথে আপনি রাজপথে স্লোগান দিয়েছেন, তাদের একজন এখন কবরে শায়িত হয়ে গেছে, তাদের একজন এখন পঙ্গুত্ব বরণ করেছে, তাদের একজনকে ব্রাশ ফায়ার করে পা আলাদা করে দিয়েছেন, সেই মুহূর্তে আপনার কখনোই মনে হবে না যে আমি চলে যাই। তখন মনে হবে যে আমাকে আরও উৎসাহিত হয়ে মানুষকে সংগঠিত করতে হবে, আমার প্রয়োজন আমার জীবনের বিনিময়ের জন্য আন্দোলনকে আমরা সাকসেস করতে পারি। সেক্ষেত্রে শেখ হাসিনার পরাজয় বা শেখ হাসিনাকে উৎখাত করার কোনো বিকল্প রাস্তা আমাদের মধ্যে ছিল না। 1 বছর আগে যেই একটা আকাঙ্ক্ষা নিয়ে একটা আন্দোলনে অংশগ্রহণ করা এবং 1 বছর পেরিয়ে যাওয়ার পরে এই সময়টা এসে কি মনে হচ্ছে যে সেটা সার্থক হয়েছিল, বা অগ্রগতি কেমন দেখছেন?
সফলতা ব্যর্থতা সব ক্ষেত্রেই থাকে। আমরা যে যে গতি নিয়ে আগাচ্ছিলাম, আমরা মনে করি যে সাধারণ মানুষের যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে অগ্রযাত্রা ছিল গত 5 আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে সাধারণ মানুষের মাঝে কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, দেখেছি প্রত্যাশা ছিল যে বিচারের যে বিষয়টা, জি, যারা এই জুলাই আগস্টে সরাসরি হামলাতে অংশগ্রহণ করেছে, যারা নির্দেশ প্রদান করছে, এদের বিচারটা কিন্তু অগ্রগতিটা কিন্তু আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না। সাথে সাথে আমরা কিন্তু মানুষের দীর্ঘ 3টা টার্ম মানুষ ভোট দিতে পারেনি, ভোটের অগ্রগতিটাও আমরা তেমন দেখতে পাচ্ছি না। মানুষের যে গণতান্ত্রিক যে অধিকারটা ভোট প্রয়োগের মাধ্যমে তারা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে যে বাংলাদেশে যে সংসদ ব্যবস্থা আছে সেটার যে সচল কার্যকারিতা চলবে, সেটা কিন্তু এখনও আমরা সুস্পষ্ট কোনো তারিখ বা নির্দেশনা আমরা পাইনি। আমরা আশা করি যে মানুষের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু মানুষের ভোটের অধিকারটাকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া, সেটা ফিরিয়ে দিলেই মানুষ তার যে আকাঙ্ক্ষা ছিল, দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, ভোট থেকে বঞ্চিত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে। এর সাথে সাথে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের আরও দাবি থাকবে যে আপনারা যত দ্রুত সম্ভব এই জুলাই আগস্টে যারা মামলার শিকার, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে এবং আমাদের শহীদ ভাইদের যারা আহত অবস্থায় হসপিটালে, যারা শহীদ ভাইরা যারা মারা গেছে তাদের তো পরিবারের খোঁজখবর নিয়ে, এবং যারা হসপিটালে এখনও আছে, অনেকে যারা অসুস্থ আছে, পঙ্গুত্ব বরণ করেছে, কারো চোখ নাই, নাক নেই, মুখ নেই, এমন অসংখ্য আমরা সহযোদ্ধা ভাইদেরকে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা বসলে অসংখ্য ভাইয়েরা আমাদের কাছে আসে তাদের চিকিৎসার এই অবহেলা নিয়ে। আমরা মনে করি যে এরা আমাদের জাতীয় বীর, এদেরকে যাতে কোনো প্রকার যাতে চিকিৎসার অবহেলা না হয় এবং এদেরকে পরিবার যাতে কোনো প্রকার আর্থিক সংকটে না ভোগে, এর জন্য সরকারকেই কিন্তু তাদের দায়িত্বটা নিতে হবে এবং যথাযথভাবে তাদের যে অবদানটাকে মূল্যায়ন করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সচেতনতা এবং আমি মনে করবো যে আন্তরিকতাটা থাকা দরকার। কারণ এদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, এদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা আজকে স্বাধীনভাবে এখানে কথা বলতে পারছি। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের শহীদদেরকে সবসময়, আমাদের ভাইদেরকে যারা আত্মদান করেছে বা যারা আহত হয়েছে তাদের সবসময় আমরা আমাদের জায়গা থেকে এবং সরকারের কাছ থেকে আমরা বলবো যে দেখুন সবসময় আমরা খোঁজখবর রাখি এবং এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য সবসময় গণতন্ত্রের যে চর্চাটা সেটা যেন অব্যাহত থাকে, সেটা নির্বাচন প্রক্রিয়া যেন স্বচ্ছতার মাধ্যমে হয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতাটা যায়। এটা এই 1 বছর পরেও আমরা সেইটা কিন্তু এখনও দৃশ্যমান দেখছি না। আমি মনে করি নাজমুলও আমার সাথে একমত হবে যে গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ভোট প্রক্রিয়াটাকে আরও যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে আসা দরকার, সেটা করা দরকার। নাজমুল, রাজু যা বললেন তার পরিপ্রেক্ষিতে আপনার কাছেও যদি জানতে চাই যে এই যে জুলাই আন্দোলনের 1টা বছর হয়ে গেল এবং 1 বছর শেষে আমরা এখন কোথায় অবস্থান করছি, আপনার কি মনে হয়? এখন প্রাপ্তি, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এদেশে থেকে দ্বৈত দানব ফেসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। যারা মুক্ত নিঃশ্বাসে আমরা কথা বলতে পেরেছি। আজকে আমি এখানে প্রতিবাদ জানাচ্ছি, কথা বললে আমার আতঙ্ক কাজ করবে না যে আমি বের হলে আমাকে ডিবি তুলে নিয়ে যাবে কিনা। এখন মানুষ বাক স্বাধীনতা রয়েছে। আপনি যারা গণমাধ্যমে কাজ করছেন তারা কোনো ঝামেলায় পড়ছেন না, নিয়ন্ত্রিত হচ্ছেন না। আবার আমরা এমন একটা সময় দাঁড়িয়েছি যেখানে আপনার গত 11 মাসে আমরা কোনো ক্রসফায়ারের কথা শুনি নাই, বাসা থেকে তুলে নিয়ে গুম করার কথা শুনি নাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রাপ্তির যে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা সরকার, তাদের কাছে আমরা ফাটা গ্যাস্টের মতো কাজ করতে প্রত্যাশা করেছিলাম, তারা অনেক কাজ করবে। সেই জায়গাতে তাদের সক্ষমতা অনেক কম আছে, আমরা সেটাকে বিশ্বাস করি, কিন্তু আন্তরিকতার ঘাটতি আমরা দৃশ্যমান দেখেছি। আমরা চেয়েছিলাম যে গত 11 মাসে আমরা এখন পর্যন্ত শুনেছি যে এতগুলো যে মানুষকে হত্যা করা হলো, কোনো একটা মামলা চার্জশিট আসে নাই। তাহলে বিচারিক প্রক্রিয়া কোথায় আছে, দৃশ্যমান কোথা থেকে হবে? শেখ হাসিনা এখনও ভারতে বসে বড় বড় কথা বলছে। আমরা যদি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে বিচারে মুখোমুখি করতে পারতাম, তাহলে কিন্তু এই যে দৈত্য দানব হওয়ার মতো যে প্রক্রিয়া কেউ আর সাহস করতে পারতো না। বাংলাদেশে এখনও অগণিত সন্ত্রাসী, আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসীরা আছে, তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না। আমাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে প্রাপ্য সম্মান এবং মর্যাদা দেওয়া যে এটা উচিত ছিল সেটা আমরা করতে পারছি না। এখনও আমাদের আহত যোদ্ধাদের লাশের শাড়ি আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা করে সুস্থ করে তোলা, সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাটতি দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সাসপেন্ড করা হয়েছে। তখন আমরা বলেছিলাম যে জুলাই সনদ দরকার। দ্বিতীয় যে বিষয়টা ভাই বললেন যে নির্বাচন, অবশ্যই আমরা নির্বাচন চাই। আমি আমার জীবনের প্রথম ভোটটা এখনও দিতে পারি নাই, আমি ভোট দিতে চাই। পাশাপাশি আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই, দেখেন এই অভ্যুত্থানের প্রেক্ষিতে অনেক মানুষ অনেক কিছু পেয়েছে। যারা একটা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ছিলেন, ডিন ছিলেন, তারা এখন বিশ্ববিদ্যালয়ে বিসি হয়েছেন, প্রক্টর হয়েছেন, রেজিস্ট্রার হয়েছেন। আবার অনেক সচিব পর্যায়ে যারা এপিএস ছিলেন 15 বছর আগে, তারা এখন সচিব হয়েছেন। সবার সব দিক দিয়ে
লাভবান হয়েছে, তাদের পদবঞ্চিত ছিল, কিন্তু দেখেন শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, আমরা জাতীয়ভাবে নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে অবশ্যই চাই। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হিসাবে এখনও আমরা আন্দোলন করছি, এখনও আমরা ছাত্র সংসদ নির্বাচনের জন্য কথা বলছি, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসির সামনে গিয়ে আমরা আমরণ অনশন করতে হচ্ছে ডাকসু নির্বাচনের জন্য, রাকসু নির্বাচনের জন্য। আমরা চাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, পাশাপাশি আমরা জাতীয় নির্বাচনের দিকে যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় সেদিকেও ধাবিত করা। কিন্তু শুধু যদি সংস্কার কেন্দ্রিক আলাপ না হয় এবং দৃশ্যমান না হয়, তাহলে কেন আমরা গত 11 মাস এই সরকারে রাখছি? সে জায়গায় আমরা অনেক বেশি ক্ষুব্ধ যে প্রায় 1 বছর হতে গেল জুলাই, কিন্তু আমরা দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না। শহীদ পরিবারগুলো অনেক কষ্টে দিন যাপন করছে, তাদের কান্নাগুলো আমরা এখন শুনতে পাচ্ছি। আহত যারা আছে তারাও চিকিৎসা ওইভাবে পাচ্ছে না। সেই বিষয়গুলো দয়া করে আপনারা আন্তরিকতা দেখান। সংস্কারের যেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে 12 নাম্বার 11 নাম্বার সংস্কার করছে, প্রায়োরিটি বেশি যে 1 2 3 নাম্বার সংস্কারগুলো করা উচিত সেগুলো আমরা দৃশ্যমান দেখছি না। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আমার যে প্রাপ্তি ছিল, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা জায়গায় আমার অনেকটাই ঘাটতি রয়েছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। জি রাজু, এখন সামনে কিন্তু জাতীয় নির্বাচন হবার একটা সুযোগ রয়েছে এবং এমনটা দুটো শর্তের উপর দাঁড়িয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার একটা কথা হয়েছে, লন্ডন সভায় সেই কথা উঠে এসেছে। তো আগামী নির্বাচনের প্রতি আসলে খুব আশা নিয়ে রাখছেন কিনা, যে নির্বাচন আসলে কোন সময়ের মধ্যে হয়ে যেতে পারে বলে মনে করছেন, এবং নির্বাচনের কারণে যে সংস্কার বাকি আছে সেই সংস্কার সম্ভব কিনা, নাকি সংস্কার হয়ে নির্বাচন হলে ভালো হয়? সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা অবিরামভাবে চলতে থাকবে। যখন যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে এটা সংস্কার করবে। আমরা মনে করি যে যৌক্তিক যে সংস্কার আছে প্রায়োরিটি বেসিসে, সেই যৌক্তিক সংস্কারগুলো কিন্তু এতদিনে হয়ে যাওয়ার কথা। 11 মাস কিন্তু 1 বছর, মানে এনারা সরকার গঠন করছে, হয়ে যাচ্ছে আমাদের জুলাই চলে আসছে, আবার 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছরে কিন্তু অনেক কাজ করা সম্ভব যদি আপনার সদ ইচ্ছা থাকে যে আমি 1 বছরে সকল যে প্রয়োজনীয় সংস্কার আছে সেই সংস্কারগুলো করে আমি নির্বাচনের দিকে ধাবিত হবো। তাহলে এতদিন আমরা নির্বাচনের ডেট পেয়ে যেতাম, আমরা ইশতেহার পেতাম নির্বাচনের, যে না আমরা ওই সময় নির্বাচনটা হবে। সাথে সাথে যে 2টা দিকে লক্ষ্য রাখলেই মনে হয় সব থেকে ভালো হতো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেটা হচ্ছে যে আমাদের এই আন্দোলন সংগ্রামে যে হামলা মামলা যারা করছে এদের বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করা এবং নির্বাচনী ডেট ফিক্সড করা, এটাই এই 2টা সংস্কারই ছিল এই সরকারের মূলত বেসিক কাজ। কিন্তু আমরা সেইটা না দেখে দেখলাম যে আরও অপ্রাসঙ্গিক যে সংস্কারগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের করার কথা সেই দিকে এনারা কালক্ষেপণ করছেন। এটা আমাদের জন্য একটা মানে অশনি সংকেতই বলবো আর কি, যে জনগণের যৌক্তিক দাবি নিয়ে। এর আগে আমরা দেখলাম যে করিডোরের বিষয় নিয়ে একটা বিষয় আসছে, এগুলো তো জনপ্রতিনিধিরা এগুলো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারেন না, যেগুলো সেনসিটিভ রাষ্ট্রীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয় যেগুলো জড়িত থাকে। এর আগে আমরা দেখলাম করিডোর নিয়ে একটা আলোচনা হলো, এটা বিভিন্ন রাজনৈতিক দলের মতো। অনেকেই বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর দেওয়ার রাইট রাখেন না, নির্বাচিত সরকার করতে হয়। তো এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়ার দিকে আগানোটাই আমার মনে করি তাদেরকে ঠিক হয় নাই। তাদের 2টা দাবির দিকে থাকলে ভালো হতো এবং ফাদারের মানুষ সেটা আমরা এখনও তাদের এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। নাজমুল যেটা বলছিল যে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে এই চেয়ারগুলো রক্তে লেগে আছে, এবং তাদের সবসময় এটা স্মরণ রাখা উচিত যে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা এইখানে আছি। আমাদের এই চেয়ারটা ভোগবিলাসের চেয়ার নয়, আমাদের এই চেয়ারটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার চেয়ার। এই চেয়ারটা মানুষের যৌক্তিক সংস্কারের জন্য আমাদেরকে এখানে বসিয়েছে। আমরা শুধুমাত্র এখানে বসে যে অযৌক্তিক আলাপ আলোচনা করব তা না, আমরা যৌক্তিক সংস্কার করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করে আমরা সম্মানের সাথে বিদায় নেব, সেটাই তাদের প্রত্যাশা থাকা উচিত বলে মনে করি আমরা। জি, একেবারে শেষ দিকে চলে এসেছি। আমাদের এটিএন বাংলার দর্শক মানে বাংলাদেশের জনগণ, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আগামীর বাংলাদেশে আমরা মনে করি বিনির্মাণ করার জন্য বিভাজনটাকে দূরে রেখে, ব্যক্তির স্বার্থকে দূরে রেখে শুধুমাত্র দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সকল দল এবং সকল মতের মানুষকে একসাথে নিয়ে আগামীর সুন্দর এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়াটাই হবে আমাদের জন্য যৌক্তিক কার্যক্রম। অনেক ধন্যবাদ নাজমুল, আপনার কাছেও আমাদের এটিএন বাংলার দর্শকদের জন্য কিছু শুনতে চাই। এর আগে বাইরে একটা কথা আমি বলতে চাই, শুধু নির্বাচন কেন্দ্রিক আলাপের জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসে নাই। আমরা চাই এই সরকার এমন একটা ব্যবস্থা করুক যেখানে বাংলাদেশে আর কখনোই কেউ শেখ হাসিনা হয়ে উঠতে না পারে, বাংলাদেশে যেন আর কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে, ক্যাম্পাসগুলোতে যেন আর কেউ ছাত্রলীগ হয়ে উঠতে না পারে, সেরকম এক ব্যবস্থা তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়গুলো আসলে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। সে যে দলেরই হোক এই বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া, সেই বিষয়ে সবার ঐক্যমত থাকা উচিত। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে। যারা রক্ষকের দায়িত্বে আছে তারা ভক্ষক হবে না, যারা দুর্নীতি দমনের দায়িত্বে আছে তারা দুর্নীতি করবে না, যারা বিচারকের দায়িত্বে আছে তারা অবিচার করবে না। আমরা এমন একটা ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক
বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটা নিরাপদ বাংলাদেশ চাই। অনেক ধন্যবাদ নাজমুল, এবং দুজনই আমাদেরকে সময় দিলেন, গঠনমূলক একটি আলোচনা হলো। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের আলোচনা ছিল জুলাইকে ফিরে দেখার জন্য, আমাদের গণ অভ্যুত্থানের সেই দিনগুলোকে ফিরে দেখতেই আজকের আলোচনা ছিল এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। সমসাময়িক নানা বিষয়ের সাথে সাথে দেশের উন্নয়ন এবং দেশের নানান রকম পরিস্থিতি নিয়েও আলোচনা হয়, এবং এখন আসলে সামনের দিনগুলোতে কি দেখব, বাংলাদেশ বিনির্মাণে কি প্রয়োজন, সেগুলো নিয়েই সবসময় আলোচনা করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।